বাংলা বেদখল, দিল্লিও বেহাত। আর দিল্লিতে বসেই সংসদীয় দলের এই ভাঙন দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে দফায় দফায় বৈঠক হলো আজ। শতাব্দী রায়ের বাড়িতে বেসুরো তৃণমূল সাংসদরা গেলেন। বৈঠকে শুভেন্দু অধিকারী ছিলেন। বেরোনোর সময় ভিক্টরি সাইন দেখালেন বাংলার মুখ্যমন্ত্রী। সারা দিন ধরে সরগরম দিল্লি। দিল্লিতে বসেই সংসদীয় দলের ভাঙন দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে দফায় দফায় বৈঠক। ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করলেন বিদ্রোহী সাংসদরা, সেখানে ছিলেন শুভেন্দু অধিকারীও। এরপর সন্ধ্যায় শতাব্দী রায়ের বাড়িতে বেসুরো তৃণমূল সাংসদরা, সেই বৈঠকেও শুভেন্দু অধিকারী। আর এই বৈঠক থেকে বেরোনোর সময় ভিক্টরি সাইন বাংলার মুখ্যমন্ত্রীর। আর এই সব কিছু দেখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমो ममता बंदोपाध्याय। तृणमूल कांग्रेस में एक बड़ी टूट हो सकती है और ये साफ दिख रहा है कि तृणमूल कांग्रेस के तमाम जो सांसद हैं वो शताब्दी रॉय के घर पर इस समय मौजूद हैं। और वहाँ पर देखिए आए थे पश्चिम बंगाल के मुख्यमंत्री शुभेंदु अधिकारी इस समय जा रहे हैं यहाँ से मुलाकात करके मिल के। जो तमाम देखिए इन्होंने वी साइन भी किया, जीत का साइन दिखाया है। यानी तृणमूल कांग्रेस में एक जो बड़ी टूट की आशंका पहले से थी वो अब लगभग तय हो गई है। न सिर्फ राज्यसभा बल्कि लोकसभा के भी तमाम सांसद अलग गुट बना करके और तृणमूल कांग्रेस को दो फाड़ करने की पूरी रणनीति बना चुके हैं। भूपेंद्र यादव के घर पर भी बैठक हुई थी, वहां भी शुभेंदु अधिकारी थे। और ये ऑपरेशन तृणमूल कांग्रेस काफी लंबे समय से चल रहा है। न सिर्फ विधायक काफी संख्या में पार्टी छोड़ के जा चुके हैं, कारपोरेटर, नगर निगम के, बल्कि अब दिल्ली में आप देखिए इस समय शताब्दी रॉय का ये जो बंगलो है यहाँ पर लगभग 9 से 10 तृणमूल कांग्रेस के एमपी इस समय यहाँ पर मौजूद हैं। राज्यसभा लोकसभा जो दोनों सदनों के एमपी हैं वो भी यहाँ से एक बड़ी टूट की तरफ इशारा कर रहे हैं। और अब यह वक्त की बात है कि कब लोकसभा स्पीकर के पास ये पूरा जो दल है वो अलग बैठने और अलग मान्यता की बात करता है। ये तमाम कानूनी पेचीदगियां भी हैं, लेकिन इतना साफ है जमीन पर कि तृणमूल कांग्रेस बुरे संकट में है। उस दिन जिस दिन ममता बनर्जी इंडिया ब्लॉक की बैठक में यहाँ पहुंची थी, उसी दिन ये बड़ा घटनाक्रम सामने आया। कैमरामैन प्रेम के साथ अरुण सिंह, न्यूज 18 इंडिया, दिल्ली। দিল্লিতে বসেই সংসদীয় দলের ভাঙন দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের। এরপরে এরা প্রতীকের দাবি করবে, এরপরে এরা বলবে আমরাই আসল তৃণমূল। তো এর জন্য তার বিজেপি দায়ী নয়। এখন শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী প্রাক্তন হয়ে গেছেন, তিনি তার উত্তরাধিকারী নিয়ে তিনি একদিকে এগিয়ে চলবেন একলা চলার নীতিতে, বাদ বাকি সবাই আলাদা। অদ্ভুত পরিস্থিতি। বাংলা আগেই বেদখল হয়েছে, পরিষদীয় দল ভাগাভাগি হয়ে গেছে, আর দিল্লিও এবার বেহাত। বিধানসভার অ্যাকশন রিপ্লে দেখা গেল এবার লোকসভাতেও। দিল্লিতে বসেই সংসদীয় দলের ভাঙন দেখলেন মমতা। জোড়া ধাক্কায় এবার জোড়া ফুলও কি তাহলে হাতছাড়া হবে? বিধানসভার পর লোকসভাতেও তৃণমূলে ভাঙন, তাহলে এবার কি দল আর প্রতীক দুই হাতছাড়া হবে মমতার? মহারাষ্ট্র মডেলে কি প্রতীক দাবি করবে নব তৃণমূল? কি হতে চলেছে মমতার পরবর্তী পদক্ষেপ, সেটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা অনেকজনই এর মধ্যে আছি যারা বিদ্রোহ ঘোষণা আগে থেকেই করছিলাম, একটু একটু করে নিজেদের মধ্যে ভীষণ ক্ষোভ জন্মাচ্ছিল। এবং আমার মনে হলো যে এটা হাই টাইম, কারণ কিন্তু এটা না একদিনের এটা প্রতিফলন নয়। তৃণমূল কংগ্রেস আর একটা ব্লক আমরা তৈরি করছি, আমরা সেখান থেকে আমরা ওদের সাথে বসবো না। আগে তৃণমূল যা ছিল আমরা তাদের থেকে নিজেদেরকে আলাদা করে নিই। আজকে আমরা অনেক নিজেদের মধ্যে কথা বলে সবার দেখলাম, সবারই মানে ভীষণ রকমের ইস্যু ছিল, কিন্তু কেউ বলে উঠতে পারতো না। তাহলে আপনাদের দলনেত্রী কে হবেন এখন? এআইটিসি আমাদের চিফ হুইপ ছিল, তিনি আছেন কাকলি ঘোষ দস্তিদার, এবং ডেপুটি লিডার শতাব্দী আছে। আমরা আলাদাভাবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করে উন্নয়নের স্বার্থে সার্বিকভাবে বাংলার উন্নয়ন এবং যার যার কনস্টিটিউয়েন্সির উন্নয়ন, আমাদের সংসদীয় এলাকায় কাজ পিছিয়ে যাচ্ছে, সেইগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আলাদা হয়ে বসতে চাইছি। আজকে একজন 3 ইঞ্চি সাংসদ বলছেন যে মানুষের ভোটে আমাকে মনে করার চেষ্টা করছেন। আমি যখন প্রথম নির্বাচনে লড়েছি 96 সালে, তখন উনি বোধহয় জন্মাননি। এতটা আস্পর্ধা হয় কি করে যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের পরিপক্কতা, অভিজ্ঞতা, তার রাজনৈতিক বিচক্ষণতাকে টুইটারে
চ্যালেঞ্জ করছে, এটা ঠিক নয় কিন্তু। আর এরই মধ্যে আরো একটা ধাক্কা, ফিরহাদ হাকিম, যিনি তৃণমূলের একেবারে প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন, নানা ঝড় ঝাপটা ওঠা পড়া একসঙ্গে সামলেছেন, যা কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায় যে ববির কথা বলতেন, সেই ফিরহাদ হাকিম, ববি হাকিম আজ দেখা গেল বেসুরো বিধায়কদের সঙ্গে বৈঠকে। বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রতর সঙ্গে বৈঠকে ফিরহাদ হাকিম। একদিকে যখন রাজনৈতিক ডামাডোল দিল্লিতে, তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদরা তারা নতুন ব্লক তৈরি করছেন, বলছেন এনডিএ শিবিরকে সমর্থন করবেন এবং দলের প্রতি তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভকে বারবার ধরে সামনে নিয়ে আসছেন, তখন বিধানসভাতেও ঘটছে আরো পালাবদল। তৃণমূল কংগ্রেসের অর্থাৎ নব্য তৃণমূল যারা গঠন করেছেন, সেই দলে সদস্য অর্থাৎ বিরোধী দলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, গোলাম রব্বানী, চন্দ্রনাথ সিনহা সহ যারা রয়েছেন, তাদের সঙ্গে এসে দেখা করে গেলেন ফিরহাদ হাকিম, যিনি তৃণমূল কংগ্রেসের অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। কিছুদিন আগেই তিনি মেয়র পদ থেকে তিনি সরে দাঁড়ান। দলের প্রতি তার যে ক্ষোভের কথা ঘনিষ্ঠ মহলে তিনি উল্লেখ করেছিলেন এবং কেন তাকে বারবার অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে হচ্ছে তা নিয়েও বারবার ঘনিষ্ঠ মহলে তাকে নানা কথা বলতে শোনা গেছে। এরকম অবস্থাতে দাঁড়িয়ে ফিরহাদ হাকিমের আশা, বিধানসভাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করা, নতুন করে জল্পনা তৈরি করেছে তাহলে কি ফের ঋতব্রতর দলে এবার ফিরহাদ হাকিমকেই দেখা যাবে এবং সঙ্গে আরো অন্যান্য বিধায়কদের। আমাদের সংখ্যা যথেষ্ট, এখন সংখ্যা আরো বাড়বে। ববিদা এসেছিলেন, ববিদা অনেকক্ষণ আমাদের ওখানে, আমাদের সঙ্গে অনেকেই ছিলাম আমরা, আলাদাও কথা হয়েছে। শামীম আহমেদও এসেছিল। আজকে কোনো সিগনেচার হয়নি, কারণ মাননীয় স্পিকার এখন তো আর আলাদা করে সিগনেচার হবে না, আলাদা করে চিঠি দিতে হবে। আরো যারা চিঠি দিতে চান, যারা অনেক লিডারশিপ কালকে থাকবে, আমরা বসে আলোচনা করব। এদিন অবশ্যই গোটা পর্বকে ঘিরে বিধানসভার অভ্যন্তরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। ফিরহাদ হাকিম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার বিরোধী দলনেতার ঘর থেকে বেরোনোর পর তিনি দেখেন লবিতে রয়েছেন কুণাল ঘোষ, রয়েছেন হচ্ছে অশোক দেব। ঠিক সেই সময় সেখানে গিয়ে পৌঁছন রাজ্যের মন্ত্রী তাপস রায়, যিনিও আগে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা, এবং সেখানে কথা হয় এবং দেখতে পাওয়া যায় যে ফিরহাদ হাকিম আলাদা করে কুণাল ঘোষ, অশোক দেব তাদের সঙ্গে নিয়ে কথা বলছেন। যারা মমতাদির সঙ্গে দীর্ঘদিন ছিলেন বা যারা মমতাদিকে ভালোবেসেছেন বা উল্টে যারা মমতাদি যাদের ভালোবেসে উজাড় করে তাদের দায়িত্ব দিয়েছেন, তাদের অন্তত সেই মহিলা এইটুকু আশা করতে পারেন যে তারা অন্তত আমার সঙ্গে থাকবে। তাহলে এই ব্লকে কারা কারা আসতে চলেছেন, সেই সংখ্যা কতটা বৃদ্ধি পাবে? ঋতব্রত অবশ্য বলছেন এখন তার সইয়ের ব্যাপার নেই, অধ্যক্ষ আসলে তার কাছে ব্যক্তিগতভাবে সই স্বাক্ষরিত চিঠি জমা দিতে হবে। তবে 18ই জুন বিধানসভার অধিবেশন বসার আগে তারা যে সম্পূর্ণভাবে প্রস্তুত, তাদের হাতে যে প্রাপ্ত সংখ্যার থেকে অনেক বেশি সংখ্যক বিধায়ক রয়েছে, যে কারণে ফ্লোর টেস্ট দিতে তাদের যে আপত্তি নেই তা কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভা কেন ভেঙে দেওয়া হবে না, এই প্রশ্ন আগেই তুলেছিল পুর দফতর, আর এবার কলকাতা পুরসভা ভেঙে দিল রাজ্য। কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ করা হলো, পুর কমিশনার স্মিতা পান্ডেকে প্রশাসক করা হলো। কলকাতা পুর আইন মেনে পুরসভা ভাঙল রাজ্য। শুক্রবারই মেয়র পদে ইস্তফা দিয়েছিলেন ফিরহাদ হাকিম। যেভাবে চলছে সেভাবেই হবে, দ্রুত গতিতেই হবে। কতটা কি চ্যালেঞ্জিং হলো, কিছুটা কি চ্যালেঞ্জিং হবে গোটা বিষয়টা সম্পর্কে? আমি আশা করি সবার সহযোগিতা পেলে ততটা চ্যালেঞ্জিং হওয়ার কথা নেই। আমাদের তো স্টেট গভর্নমেন্ট সাপোর্ট করছেই, ডিপার্টমেন্ট গাইডও করছে। যেটা অর্ডার আছে সেটাতে তো হাউসটাই করা হয়েছে, সেটা আমরা স্টেট গভর্নমেন্টের কাছ থেকে ক্লারিফিকেশন চেয়ে নেব যে মানে যেগুলো দায়িত্ব কাউন্সিলররা পালন করতেন সেটা এবার কিভাবে হবে। কলকাতা পুরসভার প্রশাসক হচ্ছেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে। আমরা দেখছি যে এখানে বোর্ড রয়েছে কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনার স্মিতা পান্ডে এবং কলকাতা পুরসভার যে আইন রয়েছে, কলকাতা পুরসভার
কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980 অনুযায়ী এই ব্যবস্থা নির্দেশ দিয়েছেন রাজ্যপাল স্বয়ং। আমরা জানি যে শুক্রবার কলকাতা পুরসভায় মেয়র পদত্যাগ করেন। কলকাতা পুরসভার আইন 1980 অ্যাক্ট অনুযায়ী কলকাতার মেয়র যদি পদত্যাগ করেন তাহলে পুরো মেয়র সহ বোর্ড সেটা ডিসলভ হয়ে যায় এবং তারপর 72 ঘন্টা সময় দিয়ে রিপোর্ট চাওয়া হয় কলকাতা পুরসভার কাছে এবং পুরসভার আইন অনুযায়ী সেই তথ্য পাঠানো হয় পুর ও নগর উন্নয়ন দপ্তরে। তারপর রাজ্য সরকার সেই সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980 118 নম্বর ধারাতে এই আইন রয়েছে যে কমিশনার হিসেবে যিনি কাজ করছেন অর্থাৎ স্মিতা পান্ডে তাকেই পুরসভার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ করেছেন এবং এই নিয়োগের কথা রাজ্যপাল নির্দেশ দিয়েছেন। পুর ও নগর উন্নয়ন দপ্তর সূত্রে এই খবর জানা যাচ্ছে। অর্থাৎ এখন থেকে কলকাতা পুরসভার মেয়র শুক্রবার পদত্যাগ করার পর থেকে যে অচল অবস্থা চলছিল তারপর আজ অর্থাৎ সোমবার সন্ধ্যায় যে নির্দেশ এসেছে তাতে কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডেই এখন থেকে কলকাতা পুরসভার প্রশাসক। জাদুকরের ছোঁয়ায় কত কিছুই না হয়। তাজমহল গায়েব হয়, রুমাল বেড়ালো হয়। তৃণমূল জামানাতেও এমন একসে বারকার এক জাদুকর দেখা গিয়েছে, যারা ভানুমতির খেল দেখিয়েছেন, রাতকে দিন, দিনকে রাত করে দিয়েছেন, কুঁড়ে ঘরকে প্রাসাদ করেছেন, চা দোকানের কর্মী থেকে কোটিপতি হয়েছেন। এমনই এক জাদুকর আজ রাজমহলের স্ক্যানারে। রাজমহলের ফোকাসে গোঘাটের তৃণমূল নেতা শেখ সাত্তার। চায়ের দোকানের কর্মী, অর্ডার অনুযায়ী হাতে হাতে চা, মুড়ি, ঘুগনি পৌঁছে দেওয়া, এটাই কাজ। সময়টা 2005 কিংবা 6। শেখ সাত্তার তখন নেহাতি সাধারণ এক ছাপোষা মানুষ। সাত্তার যে তৃণমূলের বড় নেতা, যার সাইকেল কেনার পরিস্থিতি ছিল না, আজকে তিনি মোটরসাইকেল 4 চাকায় তিনি ঘুরছেন। চা বই তো আমার এখানে বসে থাকতো, 2-4 জন ছেলে আছে বা কাস্টমাররা থাকতো, বলতাম পয়সা দিচ্ছি মুড়ি এসে তো মুড়ি এনে দিত। ও নিজেও খেত, সবাই খেত। সমস্ত নেতাদের সঙ্গে একটা সম্পর্ক করে এবার নিজেকে একটা বড় ডন, মানে বড় একজন নেতা তৈরি করলো। বাংলায় তৃণমূলের রমরমা, ঘাসফুলের ঘরে সাত্তার, তারপরেই রকেট উত্থান, এক অচেনা সাত্তার, গোঘাটের নয়া অবতার, খিলাড়ি ওকা খিলাড়ি। (2016 থেকে 2026) 10টা বছর। এই 10 বছরেই পাড়ার চেনা সাত্তার গোঘাটের বাদশাহ। বেলিতে ওই শ্রীমন্ত সিংহ রায়, ওনার বাড়িতে বোম মারে, পুলক সিংহ রায় তো বাড়িতে বোম মারে। কাজ হচ্ছে দাদাগিরি করা, মস্তানি করা, কেউ কিছু বললে তাকে তুলে নিয়ে যে ঘরে বন্দুক ঠেকিয়ে টাকা কালেক্ট করা। অনেকে বলেন তৃণমূলী ময়দানে সাত্তারের গডফাদার ছিলেন বিধায়ক মানস মজুমদার। মানস মজুমদারের ডান হাত হয়ে উঠেছিলেন সাত্তার। বিধায়কের বরাভয়, সাত্তারকে আর পায় কে? বালি চুরি থেকে তোলাবাজি, ভয় দেখিয়ে জমি লুট, গোঘাটের ফাঁকা মাঠে ক্রমেই লম্বা হয়েছে দুর্নীতির ফর্দ। বড় মাথা হচ্ছে যে মানস মজুমদার, আমাদের আগে গোঘাট বিধানসভার এমএলএ ছিলেন, তার হাত ওই সাত্তারের মাথায় ছিল এবং সাত্তারের সাথে আরও বড় বড় নেতা, কামরুল থেকে শুরু করে বড় বড় লিডার, তারা এইভাবে মানুষকে একটা অত্যাচার করেছে, মানুষকে ভয় ভীতি দেখিয়ে ভয়ে রাখত। কোটিপতি সাত্তার, একাধিক জমির মালিক, পেট্রোল পাম্পেরও মালিক। এই সেই পেট্রোল পাম্প, হাইওয়ের ধারেই কয়েক কোটির সম্পত্তি। এবার দেখাই সাত্তারের লুটের জমি। আরামবাগ ব্যাঙ্গাই রোডের ধারেই 3 ফসলি জমি,
বিঘার পর বিঘা জমি সবই সাত্তারের সম্পত্তি, 2 নম্বরই সম্পত্তি, কোটি কোটির সম্পত্তি। আমরা যেখানটা চাষ করছি সেই সব লিখে নিয়েছে, জোর করে ওকে লিখে লিখিয়ে নিয়েছে। এবার সেটা আমরা জানিনি, সে জমি যে চাষ করতে গেছে তাকে সে আপত্তি দিয়েছে, তুমি আমার জমি আমাকে মেপে ভাগ করো। কতটা জমি? 2 বিঘার ভাগে 1 বিঘা জমি। তারকেশ্বর নদী পাড়ে একের পর এক বালি খাদান। এই খাদান থেকেই দিনের পর দিন বালি চুরি। বালি চুরির গুরু শেখ সাত্তার। গুরুরও পেট ভরেছে চেলাদেরও। সত্তরের নাম করে ইনকোয়ারি করুন, ভেরিফিকেশন করুন, বুঝতে পারবেন। বালিখাদও আছে, উত্তরবঙ্গে আছে, টোটাল বালিখাদও আছে। তবে যেটা খবর শুনছি অনেক বালিখাদেরও পান্নাদেরও লাখ লাখ টাকা দেয়নি। অভিযোগ এসবই হয়েছে বিধায়কের বরাভয়ে। বিধায়কের ছবিকে সামনে রেখে সাত্তারের সুপার ওভার। সাত্তারের লোভের থাবা থেকে রেহাই পাননি বিশেষভাবে সক্ষম সঞ্জিত মণ্ডলও। জোর করে অসহায় বৃদ্ধের জমি নিজের নামে লিখিয়ে নেয় সাত্তার। আতঙ্কের সেই স্মৃতি আজও জ্বালা ধরায় শরীরে। পার্টি অফিসে গিয়ে তুলে দিয়ে টোটো রেডি করে রেখেছিল। আমি কিছু আনিনি, লুগি পরে আছি খালি। আমাকে ওনকে তুলে নিয়ে চলে গেল বলে পেয়েছি অফিস এসে বলে এখানে সই কর। আমি কেন করবো, কি লিখেছি বল। বলছি লিখতে হবে না, তুমি যে বলবে যে সবই ঠিক আছে। পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে হুমকি, গলায় ছুরি ঠেকিয়ে জমি কেড়ে নেওয়া। শেষ সম্বল সেটুকুও সাত্তারের লোভের বলি। কোনো কাকুতি মিনতি ধোপে টেকেনি। এটাই সাত্তারের সন্ত্রাস। সেটা নিল, তারপর সকাল আমি গেছি, হ্যাঁ ভাইবো এটা কি করলি? বলছি ঠিকই করেছি, তোমার মেয়ে নাই। হ্যাঁ তোমার মেয়ে নাই বলে আমরা জমিগুলো সব লিখে নিয়ে। সাত্তার নিজে লিখে নিয়েছে? হ্যাঁ সাত্তার নিজে লিখে নিয়েছে। হয়ে গেল 4-5 বছর। কাউকে জানিয়েছিলেন তখন? হ্যাঁ পার্টিতে সব জানিয়ে, প্রত্যেকটা দিন পার্টিতে গেছি। জুতো ছিঁড়ে গেল পার্টিতে যে তাহলে পঞ্চায়েত কাদের? আমি বলেছি পার্টি অফিসটা কাদের? বড় লোকেদের। এরকম অসংখ্য লুটপাট আর ডাকাতির ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোঘাটের গলিতে গলিতে। গরিব আরো গরিব হয়েছে, চোখের জল শুকিয়ে গেছে, আর সাত্তারের সম্পত্তি লাফ দিয়ে বেড়েছে। এই দেখুন তার নমুনা, তৃণমূল নেতা সাত্তার শেখের বাড়ি। থুরি রাজমহল, যে কোনো বড় আবাসনকেও হার মানাবে সাত্তারের এই 7 মহল। গ্যারাজে দামি গাড়ি। জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন সঞ্জিতরা, আর অন্যদিকে লুটের টাকায় অট্টালিকা হাঁকিয়েছেন সাত্তাররা। সেই অট্টালিকার সিমেন্ট বালিতে মিশে আছে এমন হাজার হাজার সঞ্জিতের চোখের জল। পঞ্চায়েতে যেতে দেয়নি, যাচ্ছি সেখানে সে বসে রয়েছে, হুমকি দিচ্ছে যে মেরে দেবো তোমাকে, আমি কেটে দেবো যদি যাও। এরকম ভাবে আমরা সেই ভয়তে আমরা আগাতে পারিনি। সঞ্জিত একা নন, সাত্তারের সন্ত্রাসের বলি শেখ মতিউল্লাহ। মতিউল্লাহর গায়েও জমি লুঠের যন্ত্রণা। ছোট্ট একটা টায়ারের দোকান ছিল মতিউরের। সেই দোকানটার উপরেই একদিন নজর পড়ল সাত্তারের। একদিন সেই দোকানে সাত্তারের হামলা, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো মতিউরের দোকান। সেই জমিতেও ভাগ বসালো সাত্তার বাহিনী। পুরো দোকানটাকেই ভেঙে একদম মাটিতে মিশিয়ে দিয়ে, টোটাল আমার প্রায় 5 লক্ষ টাকার মাল ছিল। আমার হচ্ছে টায়ারের দোকান প্লাস স্পেয়ার পার্টসের দোকান। লুটপাট করে নিয়ে দোকানটাকে একদম মাটিতে মিশিয়ে দিয়ে একদম দোকানে শেষ করে দিল। আমি থানাতে কমপ্লেন করলাম, থানাতে সেরকম সুরা পাইনি। এই যে আমি রিপোর্ট করছি, হয়তো আমাকে আমার লোক দিয়ে বা গুন্ডা বাহিনী দিয়ে আমাকে মার্ডার করে দিতে পারে। তৃণমূল শাসনে এভাবেই হারিয়ে গেছে বহু স্বপ্ন, গুঁড়িয়ে গেছে খেটে খাওয়া মানুষের সম্বল, কেড়ে নেওয়া হয়েছে মান, সম্মান, ইজ্জত। তৃণমূলের এইসব এজেন্ট নেতাদের কালেকশনে টাকা ঢুকেছে বহু পকেটেই। শুধু কেষ্টা বেটাই চোর নয়, চোরের তালিকা আরো দীর্ঘ, যে তালিকা ক্রমশ প্রকাশ্য। 15 বছরের তৃণমূল রাজত্ব, এই রাজত্বেই রাজ্যের দফা রফা, দিকে দিকে লুট আর সন্ত্রাসের ছবি। ক্ষমতার পালাবদল হতেই মুখ খুলছে জনতা, বেরিয়ে আসছে তৃণমূল জমানার অন্ধকার অধ্যায়। হুগলির গোঘাট থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।
গড়িয়ায় মহিলা পুলিশ অফিসারের তাণ্ডব, আবাসনে ঢুকে হুমকি, মারধর, ফ্ল্যাট দখলের চেষ্টা, এমনই চাঞ্চল্যকর অভিযোগ আইপিএস শান্তি দাসের বিরুদ্ধে। নরেন্দ্রপুর থানায় এফআইআর দায়ের হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করলে প্রতিক্রিয়া দিতে চাননি তিনি। কালকে রাত্রি 9টার সময় শান্তি ম্যাডাম বেশ কিছু লোক নিয়ে সাইডে আসে, তখনই উনি আমাকে মারধর শুরু করে। ওনার সাথে যিনি লোক ছিল তিনিও মারধর করেছে। শনিবার রাত ঘড়িতে 9:15 গড়িয়ার মহামায়াতলার আবাসনে ঢুকছেন শান্তি দাস আইপিএস, সঙ্গে আরো কয়েকজন। সিসি ক্যামেরায় বন্দি সেই ছবি। আইপিএস শান্তি দাস 2nd ব্যাটালিয়ন, ব্যারাকপুরের ডিসি। বারুইপুরে পোস্টিংয়ে থাকাকালীন এই আবাসনেরই একটি ফ্ল্যাট ভাড়া নেন আইপিএস। অভিযোগ, বদলি হয়ে অন্য জায়গায় চলে যাওয়ার পরও ফ্ল্যাটটি খালি করেননি তিনি। এখন নাকি আবাসনের মালিককে চাপ দিচ্ছিলেন ফ্ল্যাটটি তার নামে লিখে দেওয়ার জন্য। আবাসনের মালিক আইপিএস এর দাবি মানতে চাননি। শনিবার দলবল নিয়ে আবাসনের অফিসে ঢোকেন শান্তি দাস। অভিযোগ, তাণ্ডব চালান, কর্মীদের মারধর করেন। এরপর ওই 2 কর্মীকে নরেন্দ্রপুর থানায় নিয়ে যান তিনি। অভিযোগ, সেখানেও মারধর করা হয় তাদের। পুলিশ অফিসারের এমনই দাপট যে থানায় কর্তব্যরত পুলিশ কর্মীরা বাধা দিতে গেলে নাকি তাদের কথাও শুনতে চাননি তিনি। কালকে রাত্রি 9টার সময় শান্তি ম্যাডাম বেশ কিছু লোক নিয়ে সাইডে আসে, তখনই উনি আমাকে মারধর শুরু করে। ওনার সাথে যিনি লোক ছিল তিনিও মারধর করেছে, অ্যাসিস্ট্যান্ট যিনি ছিল তিনিও মারধর করেছে। ওখান থেকে মারধর করে আমাকে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে গিয়ে ওখানেও মারধর করে, রুল, ঘুষি, লাথি, কিল, চর সবই মারে। ওখানে নরেন্দ্রপুর থানার অফিসাররা বাধা দিতে গেলে উনি ওনাদের কথাও শোনে না কোনোভাবে। আমি এটাই আবেদন জানাচ্ছি যে আমি একটু যেন বিচার পাই। দেখুন আমাদের অবস্থা, মেরে মুখ ফুলিয়ে দিয়েছে। শনিবার রাতের ঘটনায় পুলিশ অফিসারের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। এখানে উনি একটা ফ্ল্যাট চাইছেন, যে ফ্ল্যাটটা উনি কোনো নিজের পদাধিকারী বলে দখল করতে চাইছেন। অ্যাকচুয়ালি উনি কোনো কিনতে চাইছেন না এই বিষয়ে, এবং তারা যখন জিজ্ঞাসা করে এই কথাটা, তাদেরকে যথেষ্ট মারধর করে। তার পরিপ্রেক্ষিতে আমরা থানায় এই বিষয়ে ওনার বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি, এবং আমরা চাইছি এই বিষয়ে প্রশাসন, পুলিশ যথাযথ তদন্ত করুক। যার বিরুদ্ধে এত অভিযোগ সেই পুলিশ অফিসার শান্তি দাস এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। গড়িয়া থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।